প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন রম্যকথায় ঈদ আনন্দ। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি এবিএম নোমান, এবং আজকে আমার সাথে রয়েছেন যিনি অনেক গুণে গুণান্বিত, যিনি বাংলাদেশের জনপ্রিয় কমেডি শো হাসো সিজন 3 এর চ্যাম্পিয়ন, বিশিষ্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান জনাব হৃদয় আল মিরু। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। মিরু ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু আরেকটা চেয়ার খালি। আমাদের সাথে আরো একজন অতিথি থাকার কথা, যিনিও অনেক গুণে গুণান্বিত, কিছু করার নাই। তার নামটা বলেই ফেলি, যেহেতু আমরা দাওয়াত দিয়েছিলাম, এখনো আসেন নাই। যিনি মিরাকেল আর্টের কন্টেস্ট্যান্ট ছিলেন এবং হাসো সিজন 2 এর একজন প্রতিযোগী ছিলেন, তিনিও একজন ভালো একজন কমেডিয়ান, অবভিয়াসলি মোহাম্মদ তৌহিদ। কিন্তু দেখেন কি অবস্থা, এখন পর্যন্ত সেটা আসে নাই। কই সে? একটা ফোন দেন, আগে একটু ফোন দেব না? একটা ফোন দেন। ফোন দেই সর্বশেষ। কি জন্য তৌহিদ দিদি একটা ফোন কথা শুয়ের মাঝে যদি ফোন দেয়া লাগে ভাই, শুরুতে মানে বিসমিল্লাহ গলদ হয়ে গেল। বিসমিল্লাহ গলদ মানে কি কমু। হ্যাঁ, ধরছে আবার। হ্যালো। আরে ভাই, কি সমস্যা আপনার বুঝলাম না। আপনারে বললাম যে 5টা মিনিট ওয়েট করেন, আপনি 10 মিনিট পর কিসের জন্য যে হইছে ফোনটা এখন কাটে, সেটা ঢুকছে, তারপর ফোনটা দুজনে ফোনটা কাটে। আসলে এটা কোন কথা? একটা প্রোগ্রাম, একটা ঈদের সময় যদি আপনি এরকম একটা মানে সেটে দেরি করে ঢুকেন, তাহলে আমি প্রথমে একটু সরি বলে নিতেছি। আমি একটা বিশাল জ্যামে ছিলাম, ভয়ঙ্কর জ্যামে আটকাছিলাম ভাই। জ্যামে? হ্যাঁ, আমি গেছিলাম একটু এয়ারপোর্টে, বুঝছেন, আমার চাচা যাইবো সৌদি আরব। আচ্ছা। তার একটু সি অফ করতে গেছে, আগায় দিতে গেছি। তো তারে তো আমি উঠায় দিলাম প্লেনে, উঠায় দিয়ে আমি যে বাসে রওনা দিলাম। জ্যাম কি আপনি পড়ছেন না প্লেন পড়ছে? আমি আসছি, মনে করেন যে মগবাজার মোড়ে আসছি, শুনে যে চাচা সৌদি আরব চলে গেছে, তাহলে বুঝেন কি অবস্থা। চাচা গেছে সৌদি আরব, কিন্তু উনি এয়ারপোর্ট থেকে মগবাজার। বাহ, খুবই চমৎকার আপনার অভিজ্ঞতা। যাই হোক, কিন্তু ভাই আমাদের তো একটা টেলিভিশনে একটা প্রোগ্রাম, একটা টাইম টেবিলে একটা ব্যাপার থাকে, তাই না? তা অবশ্য ঠিক, আমি এর জন্য এক্সট্রিমলি সরি। তবে যেহেতু এটা রম্য কথা ঈদ আনন্দ, আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এই যে আসার সময় যে এক্সপিরিয়েন্স গুলো হয় রাস্তাঘাটে, হ্যাঁ, আমি এই যে একটু আগে দেখলাম যে একটা বাইকে 4 জন মানুষ যাইতেছে। 4 জন মানুষ যাইতেছে। সবাই কি মোটামুটি প্রাপ্তবয়স্ক নাকি বাচ্চা? সবাই প্রাপ্তবয়স্ক, 4 বন্ধু আর কি। 4 বন্ধু। আচ্ছা, তো এটা তো লিগ্যাল না। আমরা তো ট্রাফিক রুলস কতটা মানে আমরা ভালো করেই জানি। তো সার্জেন্ট আটকাইছে, এই তোরা 4 জন কই যাস এক বাইকে? এখন যে বাইকার, যে ড্রাইভ করছে, আচ্ছা, সে বলতেছে 4 জন কিরে 5 নাম্বারটা কই পড়ে গেল? মানে কি একটা অবস্থা আছে ভাই, বলেন। না, এই যে তৌহিদ ভাই শুরুতে ট্রাফিক জ্যামে পড়ে গেছে বললো না, ট্রাফিক জ্যাম নিয়ে আমার একটা এক্সপেরিয়েন্স আছে, ঈদের আগের ঘটনা। হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার খোঁচা খোঁচা দাড়ি, ঠিক আছে? হ্যাঁ, তো যে এই ঢাকা শহরে যে জ্যাম, তো আমার একজনের সাথে কথা মানে দেওয়া ছিল, আমি দেখা করবো জাস্ট টাইমে। আচ্ছা, তো জাস্ট টাইমে বের হতে পারি নাই। তো আমি একদম সুন্দর করে বাসায় একদম পরিপাটি হয়ে বের হয়েছি। এখন যেই আমি পৌঁছাইছি তার কাছে, তো সে বলছে যে তোমার আসতে এতক্ষণ সময় লাগে? আলাম, দেখো ট্রাফিক জ্যামের যে অবস্থা, আমার চেহারা দেখে বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি জ্যামে বসে থাকতে থাকতে আমার সব বড় হয়ে গেছে, মানে ক্লিন শেভ হয়ে বেরিয়েছিল আর কি। হ্যাঁ, ট্রাফিক জ্যামের কিন্তু উপকারিতা আছে। উপকারিতা, হ্যাঁ। সেদিন দেখলাম যে জ্যামের মধ্যে আটকা পড়ছি, এক লোক গলা ছেড়ে গান গাইতেছে। আচ্ছা আচ্ছা, সুর ভালো না। সবাই মিলে আটকেছে, কে থামো। বলে না, আমার বাড়িতে কেউ গান গাইতে দেয় না, এখন শুনতে হইব সবার। তার প্রতিভা বিকাশের একটা জায়গা পাইছে, মানে অটোমেটিক দর্শক তো পেয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, বুঝতে পারছেন আজকের অনুষ্ঠানটা আমরা খুব জমিয়ে অলরেডি উঠেছে। 2 জন প্রতিভাবান আমাদের দেশের রত্ন, যারা নিজ গুণে গুণান্বিত, নিজ প্রতিভায় তারা বিকশিত। তাদের প্রোগ্রাম আপনারা আমাদের কথা বলছেন। ও আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করেন আপনাদের নিয়ে বলতে বিশ্বাস হয় না। ঠিক আছে, বলেন। আমাদের মিরু ভাই এবং তৌহিদ ভাই দুজনকে আমরা প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আপনাদের যেহেতু ঈদের সময়, ঈদ চলছে, ঈদের অভিজ্ঞতা আমি একটু শুনতে চাইবো আপনাদের কাছে। প্রথমে কে বলবেন? বলেন। না, ঈদ মানে তো আনন্দ, এটা আমরা সবাই জানি। আর আমার কেন জানি মনে হয় যে এই সময়টাতে এসে মানে ঈদটা আমার কাছে ঈদ আর মনে হয় না। কেন? আমার কাছে ঈদ শুধু মনে হয় আগে ছোটবেলায় ছোট ছিলাম ওইটাই আমার কাছে স্বাভাবিক বেস্ট ঈদ। মানে ঈদ শুরু হতো আমাদের 3 দিন আগে,
ঠিক আছে, মানে চাঁদ রাত যেটাকে বলি আমরা, মানে ওই চাঁদটা কে আগে দেখবে সেটা একটা প্রতিযোগিতা ছিল, একটা ছিল যে আকাশে, সমবয়সীর মধ্যে। হ্যাঁ পশ্চিম আকাশে চাঁদ কে সবার আগে দেখবে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের অনেক সুস্মৃতি আছে। আমি একটু দুষ্টু ছিলাম বলে আমি ইচ্ছা করে বলতাম, ফার্স্ট হওয়ার জন্য বলতাম আচ্ছা। যে ওই যে কালো মেঘের পাশে ওই যে চাঁদ দেখতে পাইছি, ঈদ মোবারক ঈদ মোবারক। তো তখন সবাই খোঁজে আসলে আসলে কোথায়, কালো মেঘের পাশে কিন্তু কোথায়? অবশেষে কেউ একজন দেখতে পায়, হ্যাঁ যে ওই যে ওই যে আমি দেখতে পাইছি, তখন ওর মাধ্যমে আমি দেখি ও আচ্ছা ওইটাই চাঁদ। ঠিক আছে, কিন্তু ওই কাউন্টডাউন আমি আগে দেখছি, আমি ফার্স্ট। তো এইভাবে আমাদের অনেক খুনসুটি থাকতো ছোটবেলার ঈদে। আর নতুন জামা কাপড় তো আছেই, হ্যাঁ একদিন আগে পরলে এটা পুরাতন হয়ে যাবে, হ্যাঁ দেখানো যাবে না। তো এই স্মৃতিগুলো এখন শুধু মনে পড়ে এই সময়টাতে এসে, মানে মনে হয়। আমি একটু বলি আমার ছোটবেলার একটা অবশ্যই স্মৃতি। ছোটবেলায় আমরা একটু শো অফ করতে পছন্দ করতাম, মানে ফ্রেন্ড সার্কেল যখন একসাথে হইতাম যে আমি ঈদে এটা নিছি, আমি আমার বাসায় এই রান্না হয়েছে ওই রান্না হয়েছে, তো আমি কৌতূহলবশত ফ্রেন্ডের বাসায় গেছি, কি রান্না হয়েছে আজকে দেখবো ওর বাসায়, যে এত চাপা মারে গেছি। ফ্রেন্ডের মা হলো আরো বড় জিনিস, তাকে চাপাবাজ নাকি? বড় চাপাবাজ, মানে কিপটার হাড্ডি আর কি, বুঝছেন। আচ্ছা। তো গেছি ফ্রেন্ড পাইতেছে না, ফ্রেন্ডের নাম ছিল বিল্টু। বিল্টু বাহ। তো আন্টি বলছে, আন্টি বিল্টুকে কোথাও পাচ্ছি না, কই ও? বলে যে বিল্টু বিল্টু তুই যে পাশের রুমে বসে হচ্ছে সেমাই খাইতেছে, তো তুমি খাবা? বলছে হ আন্টি খাবো খাবো। ঠিক আছে তুমিও বাসায় যাও, তারপর তোমার আম্মারে খাওয়াইতে। এই স্মৃতি আর ভোলার না ভাই, বলার না। ওই মিরু ভাই হ্যাঁ এবং নোমান ভাই দুজনের কাছে আমি একটু জানতে চাই যে এই আগের ঈদ, ছোটবেলার ঈদ আর বর্তমান ঈদের মধ্যে আপনারা কি তফাৎ খুঁজে পান? ওই যে বয়সের তফাৎ মানে ঈদের আমেজটা কেমন এখন? না, আমি তো বললামই যে মানে এই সময় আগে তো মানে আমার যে ছোটবেলা ঈদটা ছিল শীতকাল, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তখন তো শীতের মধ্যে আমাদের বয়সের সময় শীতকালটা মজা। তো ওই ঠান্ডার সময় মানে ঈদের তো গোসল করতেই হবে তাই না? তো আমাদের গ্রামে নদী আছে, তো আমাদের টিউবওয়েলের পানি যতই গরম থাক আমাদের একটা রেওয়াজ যে আমাদের গোসল নদীতে করতে হবে। এখন নদীতে গোসল করতে গিয়ে ওখানে আবার কাঁপতে হয় থরথর করে, ঠিক আছে। তো সেই যে ধাক্কা দিয়ে এক নিঃশ্বাসে ডুব দিয়ে উঠা, এই যে আনন্দটা, ওটা আমি সারা জীবন অন্য কোনো ঈদে পাবো কিনা আমার সন্দেহ আছে। আর এই সময় এসে ও আচ্ছা চাঁদ দেখলাম, দেখা শেষ, ঘুমাইলাম, পরের দিন সকালে ফজর নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, ঈদ শেষ। ঠান্ডা শীত থাকলেও শাওয়ার তো আছেই। এই যে এবার ঈদে তো আমার এভাবে গেল, আমি উঠলাম। এই এখনকার ঈদ কেউ যদি বলে যে ঈদ কেমন কাটলো বা ঈদে কি করলেন না করলেন, আমি বলি যে এবারের ঈদে যে মজার ঘুমটা দিছি, এই ঘুম আর সারা বছর দেই নাই। মানে ঈদের দিন ঘুমায় যে এত মজা, মানে কেউ যদি আবার ইয়ে করে যে মুরব্বীরা বলে না যে সারাদিন ঘুমাস কেন, বলি যে আমার স্বপ্ন বড়, সেজন্য আমি বেশি ঘুমাই। স্বপ্ন বড় স্বাভাবিক। আসলে মানে এখন যারা ছোট আছে তারা কিন্তু একটা সময় গিয়ে তারা হয়তো আমাদের মতো করে বসে এরকম গল্প করবে যে তারা ছোটবেলায় এরকম ঈদ করেছে। এটা আসলে তারা গল্প করবে এটা যে আমি 50 টাকা দিয়ে 500 মেসেজ কিনেছি, হ্যাঁ আমি কি বলে মেসেঞ্জারে ইয়া লিখেছি, তার এক সময় এইটা মজা করবে। আমাদের সময় কিন্তু সেই ছোটবেলায় ঈদ কার্ড কিনে আলাদা করে কোনো বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানানো, এটা কিন্তু আসলে এখন নাই বললে চলে। এখন শুধু একটা মেসেজ কপি পেস্ট, এখন মানে মেসেজ ফরওয়ার্ডের পাশাপাশি হচ্ছে ঈদ সালামি পাঠায় কেউ, মানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, যে কি বলবো মোবাইল ব্যাংকিং এর যে অ্যাপগুলো আছে সেখানে সালামি পাঠায়। এই যে আমাদের এই যে রমজান, এই ঈদটাতে এটাতে কত আনন্দ। রমজান মাসে আরো বেশি আমরা ইয়া করতাম ছোটবেলায়। বিশ্বাস করেন নোমান ভাই যে ছোটবেলায় আমি মানে আমার জীবনের প্রথম যেদিন আমি সেহরি খাইছি, আমার জীবনের প্রথম, আমার কথা মনে আছে, হ্যাঁ জীবনের প্রথম আমি যেদিন সেহরি খাইছি, আমি সেহরি দেখে আমি কান্না করে দিছি ভাই। কেন? আমার আম্মা এই কনকনে শীতের মধ্যে এই মধ্যরাতে আমার খাইতে দিছে আলু ভর্তা সাদা ভাত। আচ্ছা ভালো খাবার। আমি কইছি যে আম্মা আমার সেহরি কোথায়? কই এগুলো সেহরি গুলাই খাও না, আমি সেহরি খাবো, এটা ভাত খাবার, আমি সেহরি খাবো। তখন মানে ভাবতাম কি যে সেহরি মানে অন্য কিছু, অন্য খাবার হবে মনে হয়। তো এই খাবার দিত, আমি কান্না করছি। সত্যি কথা বলতে কি যে আমার জীবনের প্রথম মানে এই সেহরি খাওয়া, আমার কান্না করা। তারপর রোজা, জীবনের প্রথম রোজা আমি
দিনে দুইটা দিছি ভাই। দুইটা? হ্যাঁ। এটা আমাদেরও হ্যাঁ, মানে ওই experience আছে। জোর করে খাইতাম সেহারি, আল্লাহ না আমি খাবো না, আমি আজকে রোজা আছি, আম্মা খুব ইয়া করতো, খাইতাম না। দুপুরবেলা মা বুদ্ধি করে বলতো যে আজান দিচ্ছে, জোহরে আজান, আয় ইফতারির সময় হয়েছে, তো যারা বাচ্চা আছিস তোরা ওটা দিনে দুইটা, দুইটা করে থাকতে হ্যাঁ, হবে। আর আমরা একটা। তো এই যে আমার লাইফের রোজা নিয়ে একটা ব্যাপার। সালামি প্রসঙ্গ আসছিল না? আমি নাই ভাই, এই বয়সে আমি এর মধ্যে নাই। আমি ওই যে স্বপ্ন নিয়ে কথা সালামি নেওয়া বলছিলাম। এবং দেওয়ার মধ্যে আপনার কোনো ইয়া নাই? আচ্ছা, আমি একটু আমার হ্যাঁ। পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ওয়াইফ সেদিন সকালে ঘুম থেকে উঠে বলতেছে যে এই আমি না আজকে দারুণ একটা স্বপ্ন দেখছি। আচ্ছা কি স্বপ্ন? যে আমি স্বপ্নে দেখছি তুমি আমাকে একটা স্বর্ণের লকেট, স্বর্ণের চেইন গিফট করছো। আচ্ছা, আমি বুঝতে পারছি না ইশারাটা কোন দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আবার ঘুমাও, তারপরে লকেটটা পরো। স্বপ্নে দেখছি, মানে স্বপ্ন। এই আমার এক বড় ভাই, সে স্বপ্ন দেখছে তাকে কে জানি জুতা পিটা করছে, সেজন্য সে ব্যাংকে যায় না ইদানিং। আচ্ছা, ভাই স্বপ্নে দেখছেন জুতা পিটা করছে, আপনি ব্যাংকে যান না, ব্যাংকের সমস্যা কি? এর সাথে কি কানেকশন? বলে যে আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি ওই ব্যাংকের সামনে বড় করে লেখা আপনার স্বপ্ন পূরণ আমাদের অঙ্গীকার। এই যে ভাই বললো যে ব্যাংকের কথা বলো না, আমরা কিন্তু ওই সময়টা আবারও ওই শৈশবের কথা বলতে চাই। ওই সময়ের ঈদে কিন্তু আমরা একটা ব্যাংকার ছিলাম ছোটবেলায়। হ্যাঁ, ব্যাংকার, মাটির ব্যাংক, মাটির ব্যাংকে কয়েন জমাইতাম, ওই যে গোল্ডেন কালারের যে পয়সা আছে 1 টাকা কয়েন গুলা, হ্যাঁ এগুলা। তো ওই সময়টায় যে মাটির ব্যাংক ভেঙে যে টাকাগুলো বের করে কাউন্ট করা, এই টাকা দিয়ে কি করবো, আসলে ওই আনন্দটা ওই মনে পড়লো আর কি। মাটি এই জন্য বলি যে আমরা শৈশবে ব্যাংকার ছিলাম, এখন বেকার। যাই হোক, আপনাদের সাথে মানে মানে এই যে গল্পটা চলছে, আমার এক বন্ধু আছে, তার একটা এক্সপিরিয়েন্স বলি। তার নাম হচ্ছে রশিদ। তো সে অ্যাকাউন্টসে চাকরি করে, নতুন কোম্পানিতে জয়েন করছে। যার পর দেখা যাচ্ছে নতুন চাকরিতে জয়েন করে তো মেলা খুশি, অফিসে সব জায়গায় লেখা আছে বড় করে যে রশিদ ছাড়া কারো কাছে টাকা দিবেন না। ঠিক আছে, তো সে ঢুকে তো খুব অনেক খুশি। তো যাই হোক, এরকম। আচ্ছা, আপনাদের স্কুল লাইফের কোনো অভিজ্ঞতা বা কোনো স্মৃতি বা পড়াশোনা নিয়ে? স্কুল লাইফটা তো আসলে মানে এই আপনি বললেন না, এটা বললেই কেন জানি মানে নস্টালজিক হয়ে গেলাম। সেই মানে আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন তো আমি ব্যাগ ইউজ করতাম না, বই এই সবগুলো বই এখানে নিতাম, বগলের মধ্যে নিয়ে, হ্যাঁ, বৃষ্টির সময় পলিথিনে নিয়ে, রাইট। তো এখন তো সবার ব্যাগ। আমরা আসলে আমি গ্রামের সন্তান। আপনার জন্ম কোথায়? কুমিল্লা। আপনার? মানিকগঞ্জ। আমরা সবাই কিন্তু গ্রাম সাইডে। আমি এখন ঢাকায় থাকি, আমার জন্ম ঢাকায় বলে গ্রামের অনেক বন্ধু আমাকে বলে তুই একটা খ্যাত। ঢাকায় বলে খ্যাত বলে? হ্যাঁ, খ্যাত। আমি বলি জি, আমি খ্যাত। গ্রামে অনেকগুলো খ্যাত আছে, আলু খ্যাত, ধান খ্যাত, সবচেয়ে আমার পছন্দ পাট খ্যাত। কেন? পাট শাকটা ভালো লাগে আমার। না ঠিক আছে। তো এই আপনি বলেন না স্কুল লাইফের ঘটনা, স্কুল লাইফে দেখেন কি হয়েছে আমার সাথে। তো ভাই আপনি একটু গেস করেন যে স্কুলে হয় না যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি পড়তাম, তাই না? হ্যাঁ। তো সবাই তো আব্বা আম্মার হাত ধরে স্কুল যাইতো, কারো বড় ভাই বড় আপু। আমি করতাম কি, আমার বান্ধবী রুনা, ওর হাত ধরে স্কুল যাইতাম। মানে ওই ছোট বয়সে বান্ধবী? হ্যাঁ, থাকে না, ছোট বাচ্চা, আমরা ক্লাস 1-এ পড়ি, ও আমার আঙুল ধরে, আমি ওর আঙুল ধরি। তো সেই এই ছোট থেকেই সেই যে একটা ব্যাপার, স্কুলে একটা কমন জিনিস আছে যে আমরা সবাই শুনি যে বড় হয়ে কে কি হবে। অনেকেই জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হবা, অনেকে আবার আব্বা আম্মা শিখাই দেয় তুই কিন্তু কবি, বড় হলে তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। হ্যাঁ, এই বয়সের বাচ্চা কেউ জানে যে ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি? অবশ্যই শিখাই দেয়। তো আমাদের বন্ধুদের মধ্যে যেটা হয়েছে যে অনেকে জিজ্ঞাসা করতো যে তুই বড় হয়ে কি হবে, আমার বন্ধু বাপ্পি বলছে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ঠিক আছে। আর প্রদীপ বলছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। তো এখন তাদের স্বপ্নগুলো পূরণ হয়েছে। আমার বন্ধু এখন গ্রামের পশু ডাক্তার, ঠিক আছে। আর আমার বন্ধু প্রদীপ এখন গাড়ির গ্যারেজে ইঞ্জিন ঠিক করে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর আমারে বলছিল যে তুই বড় হয়ে কি হবি মিরু? তা আমি কইছিলাম যে আমি বড় হয়ে গবেষক হব। তো ঠিক আমি মানে কিসের গবেষক হব ওইটা নিয়ে আমি এখনো গবেষণা করতেছি। এরকম হয়, এক ছোট পিচ্চির কাছে হ্যাঁ, মানে এক মুরব্বি জানতে চাইছে এই বড় হয়ে কি হবা? হ্যাঁ, বলে যে কাকু আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব। বলে টাকা ইনকাম, বাহ গুড, ছেলে তো অনেক মেধাবী। তো টাকা ইনকাম করে কি করবা? কয় টাকা ইনকাম করে একটা পিস্তল কিনো। পিস্তল কিনো মানে কি? তারপর কি করবা? তারপর যারা এই ধরনের প্রশ্ন করে তাও গুল্লি করুম। বুঝছেন, মানে ছেলেরা কি, বাচ্চারা কি পরিমাণ অতিষ্ঠ এই প্রশ্নতে।
না, এবার ঈদে কিন্তু একটা মানুষের খুব যে মানে বিশেষ করে যারা সাংবাদিকতা করে মানে পাইলে আপনার ঈদের বাজেট কত আরে ভাই একটা মানুষের 5 টাকা থাকতে পারে 5 লাখ টাকা পয়সা নাই দেখে এখন শপিং মলে যাইতাছি না এই ভয়ে, যারা যদি ধরে এইভাবে কি বলবো। না শপিং মলে এই ঈদে আমার একজন জিজ্ঞেস করছিল, মিরু ভাই আপনার এই ঈদে বাজেট কত? তো আমি বুদ্ধি করে বলছি আমার তো কোনো গার্লফ্রেন্ড আমেরিকায় থাকে না আমার তাই না, ঠিক আছে, মানে অনেকের তো মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর হচ্ছে যে ঈদের মার্কেটে যে যাব সবকিছুর দাম কি পরিমাণ বাড়ছে, মানে সবজির দাম কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে ঈদ শপিং করতে গেলে যে দামগুলো বাড়ছে। আমি জাস্ট একটা টাই কিনতে গেছিলাম একটা দোকানে, যে এই টাইয়ের দাম কত, বলে যে টাইয়ের দাম 400 টাকা, একটা টাইয়ের দাম 400 টাকা। আচ্ছা, তারপর তো আমি বললাম যে ভাই একটা টাইয়ের দাম 400 টাকা, এই টাকা দিয়ে তো আমি এক জোড়া জুতা কিনতে পারি। বলে ঠিক আছে তাহলে জুতা কিনা গলায় পড়েন। মানে দোকানদারের বিহেভটা দেখছেন, মানে এখন সুযোগ পাইলে কিন্তু সবাই দাম দেখায়। সেটাই। আবার রাস্তায় বেরোইছি, রিক্সাওয়ালা বলছে হে রিক্সা মগবাজার যাবা? হ্যাঁ যাবো। কত ভাড়া? 80 টাকা। 80 টাকা ভাড়া? ভাড়া তো 40 টাকা, 80 টাকায় কে যাইবো? হ্যাঁ কেডা নিব তোমারে? বলে যে আপনি চালান, আমি আপনার দিতেছি। মানে কি পরিমাণ তার থেকে বড় কথা এই যে ফকিররা পর্যন্ত এখন দাম দেখায় ভাই। কিরকম? এক ফকির আমি 2 টাকা ভিক্ষা দিছি, ফকির এমন ভাবে আমার দিকে লুক দিছে মনে যে ওর ভিক্ষার পিছনে ওর ফকিরের পিছনে আমি দায়ী। মানে 2 টাকা নিবে না, মানে মনে হচ্ছে আপনি ফকির, কিভাবে 2 টাকা দিল? কি পরিমাণ দাম দেখায়, মানে সুযোগ পাইলে এখন সবাই দাম দেখায়। আসলে সবই শপিং এ যাবো কি, শপিং এ গেলেই বুক ধরফর করে। আপনারা তো জানেনই যে হার্ট অ্যাটাক বেশিরভাগ কিন্তু পুরুষরাই করে, মহিলারা করে না। কেন করে না? কেন? মহিলাদের তো শপিং এর বিল দিতে হয় না, বিল তো ছেলেদের বুঝছেন। আমার এক বন্ধু গেছে এরকম আপনার শপিং করতে, শপিং করতে গিয়ে হুট করে মানে দেখে যে সব বন্ধ। এরপরে ফোন দিছে, মানে ওই মার্কেটের যে মালিক তারে ফোন দিছে যে ভাই আপনার ওই মার্কেটটা কখন খুলবেন? বলতেছে না আজকে তো ঈদের দিন, মার্কেট খুলবো কি, মার্কেট বন্ধ। না ভাই একটু খুলেন না, একটু জরুরি দরকার আছে। আরে ভাই মার্কেট কি জন্য খুলবো, আজকে ঈদের দিন, সেদিন সবাই ইয়ে করছে। না ভাই আমার একটু দরকার আছে, আপনি মার্কেটটা খুলেন। আসলে সমস্যাটা কি আপনি বলেন তো, কি জন্য আপনি এরকম কি কিনবেন আজকে যে আপনার আজকে মার্কেটটা খুলতে হবে? না ভাই কিনবো না, আমি গতকাল আপনার দোকানে কিনতে আসে ঘুমাই গেছি হাঁটতে হাঁটতে, ভিতরে আটকা আছি, আমি একটু বের হইতাম। আর আমার সাথে কি হয়েছে এবার, মনে করেন যে এই যে মার্কেটে যে দেখি সবকিছুর দাম বেশি, তো ভাবলাম যে না মার্কেট থেকে কেনা যাবে না, এক কাজ করি, আমার আগের একটা প্যান্ট আছে, প্যান্টটা একটু ফেটে গেছে আর কি, মাঝখান থেকে একটু ফেটে গেছে, ওটা একটু দর্জি থেকে সেলাই করে না, ওটা চালান যাবে এবারের ঈদটা। আচ্ছা, এখন তো কদিন আগে দেখলাম যে ভারতের করণ জোহরের একটা সালা পরে ঘুরতেছে। তো আমি ভাবলাম যে দর্জির কাছে সেলাই এটাই চালাই দেই বছর। দর্জির কাছে গেছি, দর্জির তো দাম আরো বেশি, এইটুক সেলাইতে বলে যে 200 টাকা লাগবে। 200 টাকা? আমি তো তবদা খেয়ে গেছি, 30 সেকেন্ড হা করে তাকায় ছিলাম, তারপরে পকেট থেকে 400 টাকা বের করে ওরা দিয়েছি। বলে যে 200 টাকা তো 400 টাকা দিলেন কে? আমি বলে যে তোমার দাম শুনে আমি যেটা পরে আছি ওইটাও ফাইটে গেছে। এই প্যান্টের কথা বলো নমন ভাই, রোহিত ভাই, এই যে এই ঈদে হ্যাঁ এখন তো অনেক স্টাইলিশ প্যান্ট বের হয়েছে, ঠিক আছে। তো আমার ভাইস্তা, ঠিক আছে, ও বড়, তো ও এই ট্রেন্ডটাকে ফলো করছে, ঠিক আছে। প্যান্ট পরছে ঢিলা ঢালা, ঠিক আছে, বেল্ট লাগাইছে, কিন্তু মানে টানতে হয় মাঝে মধ্যে, টানে আবার খুলে আবার টানে। হ্যাঁ, তো বাসায় অনেক আত্মীয় স্বজন আসছে ঈদের মধ্যে, ঠিক আছে। তো ওর আব্বা বলছে ওই তুই যে এতগুলো আত্মীয় স্বজনের সামনে সবাই বসে আছে গল্প করতেছে, তুই সবার সামনে মাঝে মধ্যে প্যান্ট টানতেছস, হ্যাঁ এইভাবে টানতেছ, এটা ঘটনা কি? হ্যাঁ দেখতে খুব বাজে লাগে। তো কয় আব্বা না টানলে আরো বাজে দেখাবে। আমি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন ভার্সিটিতে নতুন আসি, ঢাকা শহরে যখন নতুন ঢুকি আর কি, তো ঢাকা শহরে ঢুকে দেখি সবকিছু কালারফুল, সবাই কালারফুল। আমি গ্রাম থেকে হঠাৎ করে ঢাকায় আসছি, বুঝেন না, সবকিছু অন্যরকম লাগে, সবাই আধুনিক আধুনিক জিনিসপত্র, আধুনিক জামা কাপড় পরে। তো আমি ভাবলাম যে এই ধরনের ইয়া বললে, তখন তো আমার আবার একটু ইয়া ছিল যে ঢাকায় গিয়ে একটা প্রেম করব। ঢাকায় আসছি, এখন তো প্রেম করতে হবে, মেয়েদের কিভাবে ইমপ্রেস করা যায়। তো আমি ভাবলাম যে কি আধুনিক কি করা যায়। তো আমার এক বন্ধু বলল যে ই কর, তুই তো স্মার্ট হইতে চাস, একটা স্মার্টফোন কিন। তখন আমি বাটন ফোন চালাইতাম যখন ঢাকায় নতুন আসি। স্মার্টফোন মোটামুটি এত বড়, মানে ফোন না তো মনে হয় যে ল্যাপটপ কানে কথা বলতেছে, এত বড় ফোন। তো একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য
এই কাজ স্মার্টফোন কিনলেন। স্মার্টফোন কিনতাম। তারপরে মনে করেন যে বন্ধু আবার বুদ্ধি দিল যে এক কাজ কর, এখন হচ্ছে চিপা প্যান্ট বেরোইছে, চিপা প্যান্টের ট্রেন্ড বেরোইছে, আচ্ছা এটা পরে হাঁটবি, মানুষ তাকায় থাকবে, মেয়েরা মনে করে যে ইমপ্রেস হয়ে যাবে। আচ্ছা তো প্যান্ট পরে হাঁটতাম, মনে হইতো যে লেগ পিস দুইটা হাইটা যেতেছে, এত চাবাই না প্যান্ট, বুঝছেন? তো যখনই ভার্সিটিতে ইন করতাম, ঢুকতাম, মেয়েরা মুসকে মুসকে হাসতো, এটা আমি আবার খেয়াল করতাম দূর থেকে। আচ্ছা তখন আমি তো মনে মনে ভাবছি যে কাজ হয়ে গেছে, কাজ হচ্ছে। মেয়েরা অনেক ইমপ্রেস হচ্ছে। তো একদিন আমি ইচ্ছা করে ভার্সিটিতে ঢোকার সময় একটু ওদের কাজ ঘেস দিয়ে যাইতেছিলাম, যে ওরা আমার দেখলে হাসাহাসি করে, কানে কানে কথা বলে, কি বলে একটু শুনতে চাই। আচ্ছা তো ঢুকছি, পাশ দিয়ে যাইতেছি, দেখি কানে কানে একজন আরেকজনকে, দেখ দেখ কার্টুনটা আবার আইছে। ভাই কি বলবো, তো মানে এতদিন আপনি যা ভাবছিলেন আসলে সব ভুল, সব ভুল আসলে। মানে আমরা মনে করি যে ট্রেন্ড ফলো করলেই হয়তো মানুষ ইমপ্রেস হবে, খুশি হবে, আসলে তা না। আপনি সিমসাম থাকেন, পরিপাটি থাকেন, তো ওই পর্যন্তই আমার হইতে পারতো, এর থেকেও খারাপ ঘটছে। আবার কি ওদের সামনে একদিন যাইতাছি একটু পাং পুং কইরা, ওই বড় ফোনটা পকেটের মধ্যে রাইখা, চিপা প্যান্ট, ফোনটা এইভাবে দেখা যাইতেছে, আইটা যেতেছে। এমন সময় মনে হয় যে একজন ফোন দিছে, মানে এত বড় ফোন, এমন ভাইব্রেশন, আমি কাঁপে উঠছি পুরা। আচ্ছা পরে ফোন বাই করতে গেছে অনেক কষ্টে, ভাই বের হইতে চায় না ফোন, খুব টাইট অনেক টাইট। বের করতে করতে ধাপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। এখন ফোন উঠাইতে গেছি, আমি আবার পড়ছি চিপা প্যান্ট, নিশ্চিত আবার ধাপ করে একটা আওয়াজ হলো। ভাবলাম যে আবার দর্জির কাছে যাওয়ার সময় আসছে, মানে মানিজ্জত যে গেছে গেছে। এরপর আর জীবনে ওদের সামনে যাই নাই। তারপর থেকে আমি একটু ঢিলা ঢালা প্যান্ট পরা শুরু করছি। না ঠিক আছে, আপনি ঢিলা প্যান্ট না গেঞ্জি ও ঢিলা হ্যাঁ। পড়তে এই যে ঈদের পোশাক স্টাইল নিয়ে আমরা কথা বলতেছি, হ্যাঁ। তো আমি তো আমার ভাস্তের কথা বললাম, তাই না, যে প্যান্ট পরছে। তো আমার এক বান্ধবী এই ঈদে একটা জামা কিনছে, তো জামাটা খুবই সুন্দর, নীল কালারের জামা। তো জামার মধ্যে অনেকগুলো মানে ফুল আছে আর কি, থাকে না গ্রামীণ চেকের অনেক ফুল টুল আছে। তো ও খুব পাট শার্ট নিয়ে আমাদের আড্ডার মধ্যে আসছে, কয় জানিস এই জামাটা আজকে আমি এটা আমি ঈদে কত দিয়ে কিনেছি। তা ভালো দাম টাম বললো। হ্যাঁ, কয় দেখ আমার এই জামার মধ্যে অনেকগুলো ফুল আছে। গুড, ভেরি গুড। হ্যাঁ, কয় যে এই ফুলগুলো কিন্তু এক একটা গল্পকে প্রেজেন্ট করে। আমার এই জামার মধ্যে যতগুলো ফুল আছে, ফুলের বাগান করতেছে, প্রত্যেকটা একটা গল্পকে প্রেজেন্ট করে। তো আমার এক বন্ধু বলছে কি, ভালো কথা, তো গল্পটা খুলে বল। যাই হোক, আচ্ছা, ঈদের কেনাকাটা নিয়ে কথা হইলো, ট্রেন্ড নিয়ে কথা হইলো, এখন হচ্ছে ঈদের খাওয়া দাওয়া না কিন্তু কোনো কথা হয় নাই। ঈদের খাওয়া দাওয়া, ঈদের খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করলেন আপনারা একটু বলেন, না ঈদের আমিও তো খাওয়া দাওয়া তো শেয়ার করি। না, একটা বললেনি কি যেন সেমাই বলছে, ওটা তো ছোটবেলার। ও আচ্ছা, এখনকার আর এবারে ঈদে কি খাইলেন? না, ঈদের খাওয়া দাওয়ার আগে ঢুকতেছি, যেহেতু এই সময়টা কিন্তু আসলে ঈদের সময়টা, মানে আগে তো ফিজিক্যালি মানুষ কেনাকাটাটা বেশি হতো, এখনো হচ্ছে, কিন্তু অনলাইনেও কিন্তু প্রচুর বেচাকেনা হচ্ছে। আর ভাই অনলাইনে অর্ডার দিয়ে একটা আসে আর একটা, কি যে একটা বিধিনিষেধ অবস্থা। মানে এটা নিয়ে তো আমারও একটা এক্সপেরিয়েন্স। আমি ওই দিন একটা মনে করেন যে পাঞ্জাবি অর্ডার দিলাম, আপনার ওই যে বেগুনি কালার, ঠিক আছে, সুন্দর করে দেখে আমি অর্ডার দিয়ে নিয়ে আসলাম। আইসিআই দেখি যে কি ভাই, মানে কি বলবো আপনার, মানে বেগুনি কালার মানে কিরকম, যেটা এরকম না, বেগুন কালার, বেগুন কালার আছে, বেগুনি তো হলুদ, তাই না? আর বেগুনির তো আলাদা কালার, দুটো কিন্তু এক জিনিস না। আপনি বাজারে যা দেখবেন যে আপনি কোন কি কালার, বেগুনি, পার্পল বেগুনি, কিন্তু বেগুনির কালার কিন্তু আসলে আপনি যখন বেগুনি ভাজে আপনি বেগুন কালার বলতে পারেন, কিন্তু বেগুনি যখন বলবেন তখন হলুদ, তো বেসন কালার, তাই না? এইগুলো অনেক ধরনের মানে প্রতারণা আছে অনলাইনে, এরকম প্রতারণার শিকার আমরা হচ্ছি। যাই হোক, এখন খাবার নিয়ে বলেন আপনার কি? খাবার নিয়ে আসলে আমার কিছু বলার নাই। আমি আসলে এবার ঈদেও মানে বাস খাইছি। বাস? এটাই খাবার, এটাই খাবার। বদলি বাস, হ্যাঁ ভাই, নোমান ভাই, আমি আমার জীবনে যে পরিমাণ বাস খাইছি ভাই, আমি আমার লাইফে যে পরিমাণ বাস খাইছি, মানে চায়না যারা বাসের চাষ করে একদম ছোট বাস খায়, না এত বাস খায় না, এরকম নাকি? ওই সবগুলো বাস একখানে করলে একটা পদ্মা সেতু হয়ে যেত। ঠিক আছে, আমিও মনে করেন যে আমি খাওয়া দাওয়ার কথা প্রসঙ্গ আসছে, আমি একটু ভোজন রসিক মানুষ। এই খাওয়া দাওয়া করতে গিয়ে আমি অনেক বাস খাইছি, রেস্টুরেন্টে যখন খাইতে যাই, মূলত রেস্টুরেন্টে যে দামের কথা বললাম ভাই, ঘুরা ফিরা কিন্তু ওই দামই আসতেছে, বুঝছেন? তো রেস্টুরেন্টে অনেক সময় মেনু কার্ড দেখি, দেখা যায় যে ডান পাশে দাম লেখা থাকে। তো এমন দাম, একবার মনে করেন যে বান্ধবী নিয়ে গেছিলাম, তো গিয়ে তো আমি মানে কি করবো, এখন বলতেছে যে স্যার কি খাবেন,
ওয়েটার আসছে, আমি টেবিল চেয়ার টেবিল ছাড়া আমি ঘোরাঘুরি খাবো, এছাড়া উপায় নাই ভাই আমার। যে দাম দেখে আর উপায় নাই। না, এরকম কিন্তু অনেকে আছে যে আপনার বিনা দাওয়াতে অনেকে দাওয়াত খেতে যায়, চলে যায়। এরকম হ্যাঁ, কিন্তু অনেক আছে। আমার একজন ফ্রেন্ড আছে, মোটামুটি শুক্রবার আসলে খুঁজবে যে কোন কমিউনিটি সেন্টারে মানে আছে, কি অনুষ্ঠান আছে, তো মাঝে মধ্যে জায়গা খাইতে যায় আর কি। তো মাঝে তার এটা স্বভাব, একটা অভ্যাস হয়ে গেছে। একদিন হুট করে দৌড়ে আসছে, দোস্ত কি কিসের দাওয়াত, মানে তুই কি খাইলি আর কি দিলি দাওয়াতে? মায়ের খাইছি আর দৌড় দিছি। আমার এক বন্ধু এরকম গেছিল এক দাওয়াতে, ও এরকম আপনার বন্ধুর মতোই আচ্ছা গেছে। এখন যারা ওই পার্টি অর্গানাইজার পার্টি তারা জিজ্ঞেস করছে আপনি কোন পক্ষ, পাত্রপক্ষ না পাত্রীপক্ষ? বলে আমি তো পাত্রীপক্ষ। ও আচ্ছা, না উঠে এখান থেকে, ওই তো আছে জন্মদিনের পার্টি, তুই পাত্রীপক্ষ। এরাও ধরে ফেলছে। বুঝতে পারছি। হ্যাঁ, আরে যাই হোক, শুনেন, আমাদের এই প্রোগ্রামটা তো অনেক শিল্পীরা এসে, যেমন এর আগে অনেক কমেডিয়ানরা এসছে, তারা গানও গায়। আপনারা গানও গায়। গান জানেন? হ্যাঁ, গান জানি তো। গান জানেন? হ্যাঁ, গান জানেন? কত আজকেও পেয়ে গেছি, আসলে ভাগ্যের ব্যাপার। আমি 5 লক্ষ গান জানি। 5 লক্ষ। 5 লক্ষ শুধু প্রথম লাইন। না, কয়লান ভাই তা তো বলে নেই। 5 লক্ষ 5 লক্ষ আচ্ছা, আমিও শুনছি এই অনুষ্ঠানটা অনেক পপুলার এবং এই অনুষ্ঠানে যারা আসে তারা গান টান করে। তা আমি, সবাই যদি গান করে তাহলে শুনবে কে? আমি শ্রোতা হিসাবে আজকে আসছি। আচ্ছা, আমি চাই আজকে নোমান ভাই একটা সুন্দর একটা গান আমাদের উপহার দিক। না, গান নিয়ে যদি কোনো আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে, গান নিয়ে অভিজ্ঞতা আছে, তারা কি শুনতে চাই আপনার কণ্ঠে একটা গান? এটা আপনি তামিল গান। উপহার তো এটা কি গান? তামিল। তামিল। যে ভাষা আসলে মানে কেউ ভাই, বুঝবে আমি না। বলি এমন কোনো ভাষা নাই যে আমি ওই ভাষায় গান পারি না। তাই? হ্যাঁ, আমি সব ভাষায় গান পারি। এই যে আপনাকে বলো তামিল গান, এই আমি বলতেছি। হ্যাঁ, শুনুন আপনি। বলেন। মানে ঘটনা হয়েছে সে বলতে পারে কিন্তু যে এটা তো কেউ বুঝতে পারে না, এটা চাইনিজ হয়ে গেছে। চাইনিজ হয়ে গেছে। চাইনিজ ভাষায় তামিল। আচ্ছা, বলো ভালো। আমিও মানে তামিল জানি, তেলেগু জানি, আমি বললে তো আপনি বুঝবেন না। আমাকে রিকোয়েস্ট করেন, আমি এটা গান গাই। আপনি ভাই 5 লক্ষ গান জানি, এগুলোকে যদি আমি রিকোয়েস্ট না করি, না, আমি তো নিজেই শিল্পীদের রিকোয়েস্ট করতে হয়। গলা ব্যথা, কালকে সর্দি লেগেছিল, তবুও গাওয়ার চেষ্টা করতেছি। আসলে আমি থাকে সব না। পরিস্থিতি সবসময় গান গাই না। ঠিক আছে, ঠিক আছে। তো সেজন্যই এখানে তো অনেক অডিয়েন্স ক্যামেরার সামনে আছে এবং আপনারা এখানে আছেন, একটু রিকোয়েস্ট করেন আমাকে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করছি আপনি আপনাকে। নিজের রিকোয়েস্টে গান। ওকে, শুধু দর্শক সবার অনুরোধে আমি একটা গান গিয়ে শোনাচ্ছি, যে গানটা আপনারা কখনো শোনেননি। এবং এই গানটার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, আমি যখন বলবো উই, তখন আপনারা বলবেন উই। উই উই। উই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কি যেন? ও, এটা কি বাংলা ভাষায়? বাংলা ভাষা। আপনি তো আবার অনেক ভাষার গান জানেন, যা আমার বাংলা ভাষায় গাবো, ক্লিয়ার হয়ে নিলাম। শুধু বলবেন যে উই উই আমার সাথে। হ্যাঁ, ওকে, লেটস গো। এল তলা দি বেল তলা দি তাল তলা দি ঘাটা, এল তলা দি বেল তলা দি তাল তলা দি ঘাটা, ওরে শিয়াল দেখা বাঘ পলাইছে, হাইসা মরছে পাঠা, ওরে সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং, ওই সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং। গাঙ্গের পারে পানি খাইতে নামছে একটা আইরি, গাঙ্গের পারে পানি খাইতে নামছে একটা আইরি, আইরিকে দেখা নেংটি ইঁদুর আইরিকে মারছে তাইরি, সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং, ওই সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং, ওই সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং, ওই সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং সুরঙ্গ ডুং ডুং ডুং। সুরুং ডুং ডুংটা কি? এই গানের হচ্ছে মিনিং, যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি জানি না। ঠিক আছে, এটা আসলে আড্ডার ছলে অনেকগুলো গান আমরা বানাই। এটা আমি আমার রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা বড় ভাই ছোট ভাই মিলে এটা মজার ছলে গানটা আমরা ক্রিয়েট করছি, আমাদের বড় ভাইদের মুখে শোনাই গানটা, সেখান থেকে আমার পাওয়া, এবং এই গানটা আমি মজা করে গাওয়ার চেষ্টা করি। এটা গানের অর্থ কি আমি জানি না ভাই। যাই হোক, গানটা আমরা মানে মজা পেয়েছি, সেটাই হচ্ছে এটা। যাই হোক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আর কোনো অভিজ্ঞতা? আমি একটু বলি। গান নিয়ে আমার একটু অভিজ্ঞতা আছে। আমি একসময় ভালো গান করতাম, স্টেজে একসময় ভালো গান করতাম, স্টেজে গান করতাম আর কি। তো আমার যে গুরুজি ছিল সে আমাকে বলতো, তৌহিদ এমন ভাবে গান করবি যেন সুরের আবেশে দর্শকদের বেঁধে রাখা যায়। তো ওস্তাদ যে কথা আমি মাথায় রেখে স্টেজে উঠলাম, গান করলাম। আচ্ছা, তারপর দর্শক আমারে বাধ্য রাখছে।
এই যে আমি গান গাইলাম না, আমাকে এইভাবে আমাকে একই স্টেজে আমরা শেয়ার করছি, জেমসের সাথে আমি স্টেজ শেয়ার করছি। হ্যাঁ, আমাদের প্রিয় শিল্পী গুরু জেমস। তো জেমস ভাই বলছে, মিরু তুই একটা কাজ কর, তুই আমার আগে স্টেজে উঠ, ঠিক আছে? স্টেজে উঠে মনে কর তুই গান শুরু করবি, যেন দর্শক যেন একদম বাপ ভাঙ্গা, একদম ভেঙ্গে চুরমার হয়ে যায়, ঠিক আছে? আমি গুরু জেমসকে সালাম টালাম কইরা আমি স্টেজে উঠছি। ওইটা ভাই যে গানটা গাইছি ভাই, আমার গান সুরে পুরো ভাঙচুর, আমার গান শুনে পুরো ভাঙচুর। জেমস আর উঠতে পারে স্টেজে, উঠবে কি, স্টেজ তো ভাঙচুর, ঠিক আছে? তো এরকম গান নিয়ে আপনাদের চরম অভিজ্ঞতা আমরা শুনলাম। দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। বুঝতে পারছেন সময় হলো বিদায় নেওয়ার। আজকে আমরা চেষ্টা করেছি শুরু থেকে এখন পর্যন্ত দুজন আজকে অতিথি আপনারা দেখেছেন এবং যাদেরকে আমরা আগে পরিচয় করেছি। আমার ডান পাশে আছেন বাংলাদেশের জনপ্রিয় কমেডি শো হাসু সিজন 3 এর চ্যাম্পিয়ন জনাব হৃদয় আল মিরু, এবং তার পাশে রয়েছেন হাসু সিজন 2 এবং ওপার বাংলার জনপ্রিয় কমেডি শো মিরাকেল আর্টের একজন প্রতিযোগী, আমাদের প্রিয় কমেডিয়ান মোহাম্মদ তৌহিদ ভাই। দুজনকে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি এখানে এসে অনেক ভালো লাগলো। রম্য কথা, ঈদ আনন্দ, একটু এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। সেই খুবই চমৎকার একটা আয়োজন। আমরা চাই যে এটা শুধু বাৎসরিক না হয়ে এটা সাপ্তাহিক হোক, তাও ভালো চলবে। হ্যাঁ, এরকম জম্পেশ আড্ডা আসলে আমরা মিস করি না। আসলে এরকম মানুষ, আমাদের যান্ত্রিক জীবন, আমাদের জীবনটাই এখন মনে হয় একটা মানে যান্ত্রিক ভাবে চলছে। হ্যাঁ, এর মধ্যে মানুষের একটু একটু কথা বলে, একটু হাসানো বা একটু মন খুলে একটু হাসা, এটা আসলে আমাদের লাইফে হয়ে ওঠে না। তো এটা আমাদের এরকম মানে কথার পিঠে কথা দিয়ে মানুষকে একটু মানে হাসানো বা একটু আনন্দ দেওয়া, এটা কিন্তু আসলে খুব কঠিন এবং এই কাজটাই কিন্তু আমাদের দুজন অতিথি তারা করে থাকেন এবং তারা সামনে করে যাবেন। আমরাও আশা রাখবো আমাদের প্যানভিশন টিভি নিয়মিত এই প্রোগ্রামটা করবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে। দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে প্যানভিশন টিভির আয়োজনগুলো খুবই নির্মল আনন্দ দেয়। এন্টারটেইনিং কিছু শো আছে, তারপরে ইসলামিক শোগুলো আছে, এগুলো খুবই পপুলার। আপনারা প্যানভিশন টিভির সাথে থাকবেন। আর আমরাও আবারও আসতে চাই। আমরা চাই প্যানভিশন টিভি আমাদের আবার আমন্ত্রণ জানাক। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তৌহিদ ভাই, আপনারা অবশ্যই আসবেন। প্যানভিশন টিভি আপনাদের টিভি এবং দর্শকদের জনপ্রিয় টিভি, এবং আপনারা অবশ্যই আসবেন। আপনাদের মাধ্যমে আমাদের দর্শকরা আবারও আপনাদেরকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। মিরু ভাই, দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু রম্য কথা, ঈদ আনন্দ, মানে হয় না যে আমাদের চারপাশে কিন্তু অনেক আনন্দ আছে, তো সেই আনন্দগুলোকে আপনারা আনন্দের মতো করে রিসিভ করবেন। আমরা এখানে বসে যা বললাম, এটা যেহেতু রম্য কথা, আমরা জাস্ট ফানে করেছি, সো এটাকে কোনোভাবেই সিরিয়াসভাবে কেউ নেবেন না, ঠিক আছে? হয় না যে ফানকে ফান মনে করুন, এখানে অনেক মিনিং আছে, হয়তো আপনি একটু গেস করলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কি বলতে চেয়েছি। সো এটা পেনিক হওয়ার কিছু নাই, যেহেতু এটা আমাদের একটা আনন্দের জায়গা। আমরা সবসময় রম্য কথার জায়গা, আমরা হাসাতে ভালোবাসি। সো আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনাকে আপনার অনুভূতিতে আঘাত না হেনে আমরা এখানে চেষ্টা করেছি যেন আপনি একটু হাসতে পারেন। সো আমাদের সাথে থাকুন, দেখা হবে আবার কোনো একদিন। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ মিরু ভাই এবং তৌহিদ ভাই। আসলে দর্শকদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু প্যানভিশন টিভির এই আয়োজন, এবং এই আয়োজনটা নিয়মিত হবে ইনশাল্লাহ। দর্শক, আজ এই স্টুডিও থেকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন প্যানভিশন টিভির সাথে। আল্লাহ হাফেজ।